আমরা যখন ছাত্রদল করি, পরে বিএনপিতে যোগদান করি, আমরা আমাদের পূর্বসূরীদের বলতে শুনেছি যে মৌলানা সাহেবের পরামর্শেই ওনার নেতৃত্বে ফারাক্কা লং মার্চ কর্মসূচি করতে অনুমতি দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই ফারাক্কা লং মার্চ ইতিহাসে আজীবন, যতদিন ফারাক্কা এবং পদ্মা থাকবে ততদিন পর্যন্ত এই ইতিহাস আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। আজও ফারাক্কা লং মার্চের প্রয়োজন আছে, একজন মৌলানা ভাসানীর প্রয়োজন আছে। কিছুদিন আগে আমরা তিস্তা অভিমুখে যাত্রা করেছি, মৌলানা সাহেব বেঁচে থাকলে এই যাত্রা ওনার নেতৃত্বেই হতো। আগ্রাসন বিরোধী যে স্লোগান ওখানে লেখা আছে, আমি অনেক জায়গায় উদ্ধৃত করি এই স্লোগান, যে পিন্ডির গোলামীর জিঞ্জির ছিন্ন করেছি, দিল্লির দাসত্ব করার জন্য নয়। সে বিখ্যাত স্লোগান আমাদের জন্য আর কত বছর প্রাসঙ্গিক থাকবে আল্লাহ মালুম। কিন্তু তিনি সেটা অনুধাবন করেছিলেন তৎকালীন সময়। যাই হোক, ওনার উপরে বক্তব্য দিলে তো যুক্তফ্রন্ট থেকে শুরু করে অনেক বিষয়ে বলতে হবে, সময় হবে না। আমি এবার বর্তমান প্রসঙ্গে আসতে চাই। ভাসানী জনশক্তি পার্টির এই যাত্রাকে স্বাগতম জানাই। গণতান্ত্রিক পার্টির মিছিলে আরো একটি নতুন শক্তি যুক্ত হলো। এদেশের গণতান্ত্রিক সংগ্রামে তাদের ভূমিকা অবশ্যই প্রত্যাশিত থাকবে গণমানুষের পক্ষে। এখন যে কথাগুলো বলতে চাই সেগুলোর জন্য অনেকেই বোধহয় অপেক্ষা করছে। আমি আস্তে আস্তে সামাজিক যোগাযোগ মাধ্যম কিছু কিছু দেখছিলাম, মনে হয়েছে সামাজিক যোগাযোগ ব্যবসা বা সামাজিক ব্যবসা রাষ্ট্র পরিচালনার প্যারালাল দ্বার হয়ে গেছে, সমান্তরাল ভাবে। অনেকগুলো কমেন্ট দেখছি যে নির্বাচনের কথা বললেই এই রকম সমালোচনা যেন আর চোখে দেখা যায় না, কিন্তু গণতন্ত্রের কথা বলে আপনারা গণতন্ত্রের উল্টা দিকে যাত্রা শুরু করবেন। নির্বাচনের কথা বলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করবেন। এটা কি গণতন্ত্রের জন্য শুভ? এটা কি গণ অভ্যুত্থানের প্রত্যাশা ছিল? এটা কি গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা ছিল? হ্যাঁ, কেউ কেউ তার নিজস্ব কেরিয়ার বিল্ডিং এর জন্য সামাজিক মাধ্যম ব্যবহার করতে পারেন, আমরা দেখেছি। আমরাও সার্টিফিকেট দিচ্ছি যে আমাদের অনেক সহকারী উপদেষ্টা বা মন্ত্রী প্রতিমন্ত্রীর মর্যাদায় অনেক বিশেষ সহকারী নিয়োগ হয়েছেন। তাদের কর্ম দেশের জন্য কল্যাণকর, আমরা তাদেরকে প্রশংসা করি। ভবিষ্যতে অবশ্যই আপনাদের কর্ম দেশ স্মরণ রাখবে এবং আমরাও আপনাদেরকে সেই সমস্ত কাজে নিয়োজিত করার জন্য আমরা ইচ্ছা প্রকাশ করব। আমরা সকল মেধা এবং প্রতিভাকে সম্মান জানাই যারা রাষ্ট্রের কাজে নিয়োজিত থাকবে দেশের জনগণের কল্যাণে। কিন্তু সেটাকে গণতন্ত্র ছাড়া আপনারা পারবেন? যখনই আমরা ডিসেম্বরের মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা প্রতিশ্রুত নির্বাচনী রুটম্যাপের জন্য দাবি করি, তখনই বিভিন্ন সময় বিভিন্ন উপদেষ্টা পর্যন্ত বক্তৃতা দিতে শোনা যায় জনগণ নাকি তাদেরকে 5 বছরের জন্য চায়। ইতি স্বরাষ্ট্র উপদেষ্টা কয়দিন আগে বোধহয় দেখেছেন, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার তো পদত্যাগ চেয়ে আমরা বহু কমেন্ট দেখেছি, সেটা উনি দেখেন নাই। কালকে আমাদের ফরিদা আপা একজন উপদেষ্টা, আমার সাথে খুবই ভালো সম্পর্ক, আমি সেই জন্য সমালোচনা কম করতে চাই, বললেন যে ওনারা নাকি নির্বাচিত হয়েছেন। কিভাবে? গণ অভ্যুত্থানের মাধ্যমে ওনাদেরকে নির্বাচিত করেছে জনগণ। তাহলে এদেশে ইলেকশন কমিশন আছে কেন? যদি রাস্তার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয় সেটা অবশ্যই এই দেশের মানুষের কামনা, কিন্তু একটি নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না।
আপনারা অবশ্যই অনির্বাচিত, সেটা প্রতিদিনই আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে। অবশ্য ওনার স্বামী আমাদের ভাই সাহেব জনাব ফরহাদ মাজার সাহেব গত 2-3 দিন আগে বক্তৃতা দিয়েছে, নির্বাচনের মাধ্যমে নাকি গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না, কেবল লুটারাদের একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়। কি আর বলবো, যে নির্বাচনের জন্য, যে ভোটাধিকারের জন্য, যে গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য, যে সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার জন্য এদেশের হাজার মানুষ শহীদ হলেন, গণ অভ্যুত্থান হলো, ফ্যাসিবাদের পতন হলো, সেই নির্বাচন, সেই ভোটাধিকারকে আপনারা অস্বীকার করছেন? কাদেরকে আপনারা উৎসাহিত করছেন? কোন গণতান্ত্রিক শক্তিকে এই মাঝপথে আপনারা সুবিধা দিচ্ছেন? কাদেরকে সুবিধা দেওয়ার জন্য, কাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা প্রায় ডিসেম্বর থেকে জুন ডিসেম্বর এই সমস্ত আসা যাওয়া করছেন? এক জায়গায় স্থির থাকতে পারছেন না কেন? আপনি পৃথিবী বিখ্যাত একজন সম্মানিত ব্যক্তি, আপনার এই রকম শিফটিংটা কিন্তু জাতি এবং আন্তর্জাতিক ভালোভাবে নেবে না। আমাদের সাথে আপনারা বৈঠক করেছিলেন, কথা দিয়েছিলেন, আপনাদের সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে ডিসেম্বরকে সামনে রেখে জাতীয় নির্বাচনের উদ্দেশ্যে। আমরা নির্বাচন কমিশনের সাথে বসেছি, কথা বলেছি, তাদের সমস্ত নির্বাচনী প্রস্তুতি আগামী জুন মাসের ভিতরে সমাপ্ত হবে। তারা বলেছেন ডিসেম্বরের ভিতরে তারা নির্বাচন দেওয়ার জন্য উদ্গ্রীব। এখন সেই কথা যদি আমরা বলি, তাহলে গণতন্ত্রের পক্ষের শক্তি, জানি না কেন এই দেশে সবাই এগুলার সমর্থনে কথা বলতে উচ্চকিত হচ্ছেন না। আমাদের অনেক রকমের অভিজ্ঞতা আছে, তিক্ত অভিজ্ঞতা। যারা 1/11 করেছেন তারাও অনেক রকমের কথা বলে বাংলাদেশের শাসন ক্ষমতায় 2 বছর পর্যন্ত ছিলেন। সেই 1/11 মঈন ফখরুদ্দিনের কথা আপনাদের মনে নেই? বিরাজনীতিকরণের জন্য যথেষ্ট চেষ্টা তারা করেনি। আমি বলতে চাই না যে সেরকম কোন পদক্ষেপ বর্তমানে দৃশ্যমান হচ্ছে, কিন্তু আমরা ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলেই ভয় পাই। বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য, সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার জন্য, বৈষম্যহীন রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তীব্র আকাঙ্ক্ষা থেকে এক দফার আন্দোলনের মধ্য দিয়ে এদেশে গণতান্ত্রিক গণ অভ্যুত্থান, ছাত্র গণ অভ্যুত্থান সৃষ্টি করেছিল। কেউ যদি এটাকে বিপ্লব বলতে চায় তাহলে আমি দুঃখ প্রকাশ করব। এটা কোনো সামাজিক বিপ্লব নয়, অর্থনৈতিক এবং সামাজিক রীতি নীতি এবং ব্যবস্থা পরিবর্তনের কোনো বিপ্লব হয়নি। গণতান্ত্রিক আকাঙ্ক্ষা থেকে গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে একটি গণতান্ত্রিক গণ অভ্যুত্থান, ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। সুতরাং আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চাই যত তাড়াতাড়ি সম্ভব। আমরা যত তাড়াতাড়ি সম্ভব এদিকে ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই। আমাদের সংবিধান যেটা রোগাক্রান্ত হয়েছে সেই সংবিধানকে যথাযথ সংস্কারের মধ্য দিয়ে, অধিকতর সংস্কারের মধ্য দিয়ে, সংশোধনের মধ্য দিয়ে, রাষ্ট্র কাঠামো সংশোধনের মধ্য দিয়ে একটি শক্তিশালী গণতান্ত্রিক সংবিধান আমরা পেতে চাই, যেই সংবিধানের ভিত্তিতে আমাদের দেশ একটি ভারসাম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা পাবে এবং আমাদের অর্থনৈতিক মুক্তি ঘটবে এই দেশের জনগণের জন্য।